এবার আমরা শুরু করবো ফাজান্স রুল। তো ফাজান্স রুল বলার আগে আমি একটু আরো বেসিক ভাবে বিষয়টাকে বোঝানোর চেষ্টা করবো। সেটা হচ্ছে যে সাপোজ একটা অ্যানায়ন আছে এরকম, তার মধ্যে নেগেটিভ অর্থাৎ বাইরের দিকে সব ইলেকট্রন এরকম আছে, আর একটা ক্যাটায়ন আছে। তাহলে এদের মধ্যে যখন ইন্টারঅ্যাকশন হবে সেক্ষেত্রে এই বাইরে থাকা যে ইলেকট্রন গুলো সেগুলো নিশ্চয়ই একে অ্যাট্রাক্ট করবে। তাহলে এটা যদি ইলেকট্রন গুলো যদি এর সাথে অ্যাট্রাকশনের কাজ করে তাহলে এদের মধ্যে একটা পোলারাইজেশন ঘটে। অর্থাৎ এই অ্যানায়নটা যেহেতু সাইজে বড় হয় সবসময় ক্যাটায়নের চেয়ে, সেম ইলেকট্রন যদি তাদের মধ্যে থাকে তারপরেও, তাহলে কি হবে যে এই ইলেকট্রন গুলো এর পোলের দিকে আসতে চাইবে, কারণ সবগুলোকে এই পজিটিভটা টানছে। তাহলে এটাকে দেখতে কেমন হবে? এটা যদি আমার আগের শেপটা যদি এরকম থাকে, এরকম যদি থাকে, তাহলে নতুন যে শেপটা এর ফলে পোলারাইজেশনের ফলে হবে সেটা খানিকটা এরকম হবে। মানে ইলেকট্রন গুলো আরো বেশি এই দিকে চলে আসবে, এই পেছনের দিকে ইলেকট্রন গুলো আর কম থাকবে, থাকতে চাইবে না, কারণ পজিটিভ চার্জটা এই সামনের দিকে আছে। এইভাবে হবে। তো এই যে তার ইলেকট্রনের একটা ক্লাউডের একটা ডাইমেনশনটা চেঞ্জ হলো বা তাদের একটা ডাইরেকশনটা চেঞ্জ হলো, এই ঘটনাটাকেই বলা হচ্ছে পোলারাইজেশন। তাহলে এবার পোলারাইজেশন হলে কি হবে যে এই ইলেকট্রন গুলো এই পজিটিভের দিকে আসবে, কিন্তু যার কাছে আসছে পজিটিভ হিসাবে তার মধ্যেও তো আরো ইলেকট্রন আছে। তাহলে কি হবে যে তাদের যে ইলেকট্রন অরবিটালে আছে তাদের মধ্যে আর এদের মধ্যে একটা ওভারল্যাপের চান্স তৈরি হবে। এবার ওভারল্যাপ আমরা জানি যে কোভ্যালেন্ট বন্ডিং এর ক্ষেত্রে হয়, আয়নিক বন্ডিং এর ক্ষেত্রে হয় না সাধারণত। তাহলে এখান থেকেই শুরু হচ্ছে যে একটা আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রেও কোভ্যালেন্ট ক্যারেক্টার সামহাউ আসতে পারে, সেই কনসেপ্টটা এখান থেকে আসছে। তো সেখান থেকেই আমাদের মূলত এই ফাজান্স রুলটা আলোচনা করব যে পোলারাইজেশনটা কি বা কি হলো সেটা তো আমরা দেখলাম। তাহলে ফাজান্স রুল থেকে আমরা কিভাবে একটা আয়নিক কম্পাউন্ডের মধ্যে কোভ্যালেন্সি বার করতে পারবো বা কোভ্যালেন্ট ক্যারেক্টারের পার্সেন্টেজটা বার করতে পারবো। তো সেক্ষেত্রে আমরা দেখব যে এক্ষেত্রে আমাদের কিছু কিছু ফ্যাক্টর কাজে আসবে। কি কি? প্রথমে সাইজ অফ ক্যাটায়ন। সাইজ অফ ক্যাটায়ন মানে একটা এরকম বড় ক্যাটায়ন আছে তার মধ্যেও একটাই পজিটিভ, আর একটা এরকম ছোট আছে তার মধ্যেও একটাই পজিটিভ। তাহলে ইলেকট্রনের যে ডেনসিটিটা সেটা এর ক্ষেত্রে অনেকটা কি হবে যে ইলেকট্রন গুলো বেশি জায়গাতে থাকতে পারবে, প্লাস পজিটিভ চার্জটাও অনেকটা জায়গা জুড়ে। তার মানে কি এদের ক্ষেত্রে এই পজিটিভ চার্জ ডেনসিটিটা কম, আর এর মধ্যে সেই সেম একটাই পজিটিভ চার্জ অনেক কম জায়গাতে আছে, তার জন্য এদের ক্ষেত্রে পজিটিভ চার্জের ডেনসিটিটা অনেক বেশি। তাহলে যার ক্ষেত্রে পজিটিভ চার্জের ডেনসিটি বেশি সে একটা ইলেকট্রন ক্লাউডকে নিজের দিকে বেশি ভালোভাবে টানতে পারবে, ফোর্সটা বেশি কাজ করবে। তার জন্য সাইজ অফ ক্যাটায়নটা যত কম হবে এই পোলারাইজিংটা তত বেশি করতে পারবে, আর পোলারাইজিং যত বেশি করতে পারবে তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হয়ে যাবে, বেশি হয়ে যাবে। এটা গেল আমাদের ফার্স্ট পয়েন্ট। এরপর আসছি সাইজ অফ অ্যানায়ন। সাইজ অফ অ্যানায়ন, সাইজ অফ অ্যানায়নের ক্ষেত্রে আমরা বলি যে এরকম একটা অ্যানায়ন আছে তার ক্ষেত্রেও সেম ইলেকট্রন আছে, আবার এরকম একটা ইলেকট্রন আছে যার ক্ষেত্রে এরকম একটা অ্যাটম আছে যার ক্ষেত্রেও এরকম সেম ইলেকট্রন। তাহলে কার ক্ষেত্রে ইলেকট্রন গুলো এদের মধ্যেকার যে পজিটিভ অর্থাৎ যে প্রোটন যেগুলো আছে তাদের সাথে কোন ক্ষেত্রের ইলেকট্রন গুলো বেশি ভালো ইন্টারঅ্যাক্ট করতে পারবে, বেশি ভালো ইন্টারঅ্যাক্ট করতে পারবে এরা, তার ফলে এই ইলেকট্রন গুলো বেশি টাইটলি বাউন্ড থাকবে, ফলে পোলারাইজিংটা সহজে হবে না। আর এদের ক্ষেত্রে খুব লুজলি বাউন্ড থাকবে যেহেতু ইলেকট্রন গুলো অনেক দূরে দূরে, টোটাল সাইজটা বড়। তার কারণে অ্যানায়নের সাইজটা যত বেশি হবে তত পোলারাইজিংটা বেশি হবে, আর পোলারাইজিংটা যত বেশি হবে তত বেশি এই কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়তে থাকবে। এই গেল সেকেন্ড পয়েন্ট। এবার আসছে থার্ড পয়েন্ট। থার্ড পয়েন্টটা কি? থার্ড পয়েন্ট হচ্ছে চার্জ।
চার্জ বলতে সেটা পজিটিভ চার্জ হতে পারে বা নেগেটিভ চার্জ হতে পারে। আমরা দেখলাম যে পজিটিভ চার্জ যত বেশি হবে তত বেশি পরিমাণে সে ইলেকট্রনকে টানতে পারবে, আর নেগেটিভ চার্জ যত বেশি হবে তার মানে ইলেকট্রনের ক্লাউডটা তত বেশি হতে থাকবে, ফলে তার পোলারাইজেশনটা ভালো হবে। অর্থাৎ চার্জ সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক, পজিটিভ এবং নেগেটিভ যাই হোক, ক্যাটায়ন এবং অ্যানায়ন দুটোর ক্ষেত্রে যদি চার্জ বেড়ে যায় তাহলে তার পোলারাইজেশনটা বাড়বে। তাই যদি হয় তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টারটাও বাড়বে। ওকে, তো এটা ছিল যে ফাদার্স রুলের মধ্যে আমরা এই কোভ্যালেন্ট ক্যারেক্টারটাকে কিভাবে এখানে ইন্ট্রোডিউস করব, যে কোভ্যালেন্ট ক্যারেক্টার কার ক্ষেত্রে বেশি হবে কার ক্ষেত্রে কম হবে। এবারে আমরা দেখব যে আরেকটা স্পেশাল কেস হয়, সেটা হচ্ছে যে যদি কোন একটা নির্দিষ্ট অ্যাটমের ক্ষেত্রে তাদের কনফিগারেশন এরকম ধরনের হয়, অর্থাৎ আমরা সাধারণত বললাম যে অক্টেট রুল ফুলফিল করবে, তার মানে NS2 NP6 এরকম ধরনের যারা করে তাদেরকে আমরা বলি অক্টেট। কিন্তু যারা NS2 NP6 ND10 এরকম কনফিগারেশন তৈরি করবে, অর্থাৎ ডি ব্লক এলিমেন্ট গুলোর মধ্যে সাধারণত এগুলো দেখা যায় বেশিরভাগ, বা তার পরবর্তী যেগুলো আছে সেখান থেকে যদি আমি ইলেকট্রন বার করে নিই তাহলে সেক্ষেত্রে এরকম তৈরি হয় D10 সিস্টেম। তাহলে এদের ক্ষেত্রে টোটাল 8 ইলেকট্রন থাকছে, এদের ক্ষেত্রে থাকছে 8 ইলেকট্রন। তো এদের মধ্যে যদি কখনো আমাকে কম্পেয়ার করতে হয় তাহলে সবচেয়ে বেশি কোভ্যালেন্ট ক্যারেক্টার শো করতে পারবে এই ধরনের অ্যাটম গুলো যাদের ক্ষেত্রে আছে, এই ধরনের অ্যাটম গুলো যাদের ক্ষেত্রে আছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে এই ডি ইলেকট্রন যেগুলো আছে না, ডি ইলেকট্রন গুলো সাধারণত কি হয় যে অনেকটা বাইরের দিকে থাকে, লুজলি বাউন্ড থাকে, ফলে সেটা খুব সহজে বেরিয়ে যেতে পারবে সিস্টেম থেকে। ওকে, তো এদের ক্ষেত্রে কোভ্যালেন্সিটা অনেক বেশি হয়, কোভ্যালেন্ট ক্যারেক্টারটা, আর এদের ক্ষেত্রে কোভ্যালেন্ট ক্যারেক্টারটা এর তুলনায় অনেকটা কম হয়। এই গেল আমাদের ফাদার্স রুলটা কিসের উপর ডিপেন্ড করবে সেই ব্যাপারগুলো। আমি তাহলে কি কি বিষয়ের উপর লক্ষ্য রাখবো, যে কোনো একটা মলিকুল সেটা কতটা আয়নিক বা কতটা কোভ্যালেন্ট সেটা দেখার জন্য কোন কোন বিষয়ের উপর লক্ষ্য রাখবো সেটা দেখে নিলাম। এবার আমরা যদি এই টোটাল ফাদার্স রুলের যে ব্যাপারটা আছে সেটা যদি আমরা এক জায়গায় করি তাহলে কেমন দেখতে হবে বিষয়টা। আমরা বললাম সাইজ কি হতে হবে অ্যানায়নের ক্ষেত্রে আর ক্যাটায়নের ক্ষেত্রে। এর ক্ষেত্রে যত কম হবে তত ভালো, এর ক্ষেত্রে যত বেশি হবে তত ভালো। চার্জ দুটোর ক্ষেত্রে যত বেশি হবে তত ভালো, কোভ্যালেন্ট ক্যারেক্টার তত ভালো শো করবে। আর আমরা যে ইলেকট্রনিক কনফিগারেশনের কথা বললাম এটাকে অনেক সময় সিউডো নোবেল গ্যাস কনফিগারেশনও বলা হয়, কারণ নোবেল গ্যাস কনফিগারেশন গুলোর ক্ষেত্রে, অর্থাৎ আমরা যদি দেখি নিয়ন আর্গন এগুলোর ক্ষেত্রে কি হয় এরকম থাকে NS2 NP6, কিন্তু এটাকে আমি সিউডো নোবেল গ্যাস কেন বলছি তার কারণ হচ্ছে NS2 NP6 এটা তো আছেই, সাথে আবার ND10 সেটা ওভার ফুলফিল, তার জন্য এটাকে অনেক সময় বলা হয়ে থাকে সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন। তাহলে সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন যাদের ক্ষেত্রে থাকবে, সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন যাদের ক্ষেত্রে থাকবে তাদের ক্ষেত্রে কোভ্যালেন্সিটা বেশি হবে, কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হবে তাদের ক্ষেত্রে। ওকে, ক্লিয়ার? এবারে আমরা কিছু এক্সাম্পল দেখব যে ফাদার্স রুল থেকে আমরা কি কি বিষয় ইন্টারপ্রেট করতে পারি। ওকে, তো আমরা আয়নিক কম্পাউন্ডের যদি সলিবিলিটির কথা ভাবি তাহলে কি হবে, যে আয়নিক কম্পাউন্ড যেহেতু আমরা এর আগের ক্লাসে বলেছিলাম যে সলিবিলিটিটা কিরকম হয়, যে যেহেতু পোলার আয়নিক গুলো তার জন্য পোলার সলভেন্টের মধ্যে ভালোভাবে সলিবল হয়ে যায়। অর্থাৎ আমরা যদি বলি যে তাহলে কোভ্যালেন্টের ক্ষেত্রে কি হবে, কোভ্যালেন্টের ক্ষেত্রে তাহলে যত পোলার মিডিয়াম আসবে, অর্থাৎ ওয়াটারের মতো পোলার মিডিয়াম, তত বেশি কোভ্যালেন্ট কম্পাউন্ড গুলো ইনসলিবল হতে থাকবে। অর্থাৎ এই আমরা ফাদার্স রুল থেকে যে পড়লাম যে কার ক্ষেত্রে কোভ্যালেন্সি বেশি কার ক্ষেত্রে আয়নিক ক্যারেক্টারটা বেশি, তাহলে তাদের ক্ষেত্রে আমরা এখান থেকে বলতে পারি যে যাদের ক্ষেত্রে কোভ্যালেন্ট ক্যারেক্টারটা বেশি হয়ে যাচ্ছে তাহলে তারা এই ওয়াটারের ক্ষেত্রে তাদের সলিবিলিটিটা কমে যাবে। সলিবিলিটি কমে যাওয়া মানে আমি সেই সেন্সে বলছি, অর্থাৎ একটা আয়নিক কম্পাউন্ড যতটা সলিবল হওয়ার কথা তার চেয়ে কম হবে, সেটা কিন্তু কোভ্যালেন্ট হয়ে যাবে পুরোপুরি তা নয়,
সেটা আয়নিক কম্পাউন্ডই থাকবে, কিন্তু তার পার্সেন্ট অফ কোভ্যালেন্ট ক্যারেক্টারটা অন্যদের তুলনায় বেশি হয়ে যাবে, তার ফলে তাকে যে এক্সটেন্টে সলিউবল হওয়ার কথা সেই এক্সটেন্টে সে সলিউবল হবে না। সলিবিলিটিটা কি হবে? কোভ্যালেন্ট ক্যারেক্টার যত বেশি হবে সলিবিলিটি তত কমে যাবে। এই একটা গেল। আর এরপরে আছে মেল্টিং পয়েন্ট। আমরা জানতাম যে যেহেতু স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশনের ফলে এই আয়নিক বন্ডিংটা তৈরি হচ্ছে, তার মানে এদের মেল্টিং পয়েন্টটা অনেক বেশি হবে। তার কারণ এরা একটা ল্যাটিস তৈরি করে, ক্রিস্টাল ল্যাটিস, খুব কাছাকাছি থাকে, তার জন্য এদের মেল্টিং পয়েন্টটা অনেক বেশি হয়। কিন্তু যখনই সেটার আয়নিক পার্সেন্টেজটা কমতে থাকবে, তখন তাদের এই ইন্টারঅ্যাকশনটাও তার মানে নিশ্চয়ই কমে যাচ্ছে, ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশন, তাহলে তাদের ক্ষেত্রে তখন মেল্টিং পয়েন্টটাও ডিক্রিজ করবে। অর্থাৎ কোভ্যালেন্ট ক্যারেক্টার যত বাড়বে মেল্টিং পয়েন্ট তত কমে যাবে। এই একটা। আরেকটা হচ্ছে যে তাদের কালার। একটা আয়নিক কম্পাউন্ডের মধ্যে যত বেশি পরিমাণে তাদের কোভ্যালেন্ট ক্যারেক্টারটা বাড়তে থাকবে, তত বেশি পরিমাণে তারা কালার শো করতে চাইবে। নর্মাল একটা যার আয়নিক পার্সেন্টেজটা বেশি, তার চেয়ে যার আয়নিক পার্সেন্টেজটা কম, সে একটু বেশি ইন্টেন্স কালার বা একটু ডার্ক টাইপের কালার শো করার চেষ্টা করবে। তো এইগুলোর বেসিসে আমরা এখানে কিছু এক্সাম্পল দেখবো, তাহলে আমাদের পুরো বিষয়টা একটু ক্লিয়ার হবে। প্রথমে আসছে কোভ্যালেন্ট ক্যারেক্টারের উপরে কিছু প্রবলেম। সেটা হচ্ছে NaCl, KCl আর RbCl, এই তিনটের মধ্যে কাদের ক্ষেত্রে বলা হচ্ছে কোভ্যালেন্ট ক্যারেক্টার সবচেয়ে বেশি হবে। তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হবে মানে কি? আয়নিক ক্যারেক্টার যার ক্ষেত্রে যত কম হবে সেটা। আমরা ফাদান্স রুলে কি দেখলাম? যে যত বেশি পরিমাণে ক্যাটায়নের সাইজটা কমবে, তত বেশি পরিমাণে তার কোভ্যালেন্ট ক্যারেক্টারটা বাড়তে থাকবে। তাহলে এক্ষেত্রে এই ক্যাটায়নের সাইজ দিয়ে যদি আমরা ভাবি, তাহলে সোডিয়ামটা সবচেয়ে ছোট, কিন্তু সবার ক্ষেত্রে চার্জটা কিন্তু +1। তাই যদি হয়, তাহলে যে সবচেয়ে ছোট তার এটা বেশি হবে ইন্টারঅ্যাকশনটা, ফলে সে আরো বেশি পরিমাণে পোলারাইজ করতে পারবে একটা অ্যানায়নকে পোলারাইজ করতে পারো মানে তার কোভ্যালেন্সিটা বেড়ে যাবে। অর্থাৎ কোভ্যালেন্ট ক্যারেক্টারটা এদের ক্ষেত্রে বেশি হবে আর এদের ক্ষেত্রে আয়নিক ক্যারেক্টারটা বেশি হবে। ঠিক একই রকম আরেকটা যদি एग्जांपल দেখি, তাহলে এদেরই সবার চার্জ হচ্ছে +2। তাই যদি হয়, তাহলে এবারে আমাদেরকে এখানেও তাহলে সাইজ দিয়ে কম্পেয়ার করতে হবে। অ্যানায়নটা সেম দেওয়া আছে, তাহলে আমাকে ক্যাটায়ন নিয়েই কাজ করতে হবে। এবার ক্যাটায়নের সাইজ যত ছোট হবে, তত বেশি পরিমাণে তাদের কোভ্যালেন্ট ক্যারেক্টারটা বাড়বে। অর্থাৎ এটাই হবে তার অর্ডার। ওকে, এবারে আমরা দেখব কিছু মেল্টিং পয়েন্টের কম্পারিজন। মেল্টিং পয়েন্ট আমি বললাম যে যারা বেশি কোভ্যালেন্ট ক্যারেক্টার শো করবে, তাদের মেল্টিং পয়েন্টটাও তত কমে যাবে। অর্থাৎ আমরা যদি এক্ষেত্রে দেখি BeF2 আর MgF2, তাহলে এদের মধ্যে অ্যানায়নটা সেম দেওয়া, ক্যাটায়নটা আলাদা দেওয়া এবং তাদের চার্জটাও সেম, +2 এরকম। তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টারটা কার ক্ষেত্রে বেশি হবে? কোভ্যালেন্ট ক্যারেক্টারটা বেশি হবে অবশ্যই এটার ক্ষেত্রে, কারণ এটার সাইজটা ছোট ক্যাটায়নের সাইজটা যদি ছোট হয়, তার মানে তার কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি, আর কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি মানে মেল্টিং পয়েন্ট কম। এটা হবে অর্ডার। এবারে আমরা আসছি NaCl আর CuCl। এটা খুব ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে এটা সেই স্পেশাল কেসের কোশ্চেন। আমরা যদি ভাবি যে এক্ষেত্রে সোডিয়ামের চেয়ে তো আরো বেশি ডান দিকে অবস্থান করছে কপার যদি বেশি ডান দিকে অবস্থান করে, তাহলে তাদের ক্ষেত্রে আমরা কি রুল লাগাবো বা কি ব্যাপার, সেটা অ্যাকচুয়ালি এখানে নয়। এখানে তাকে আগে ইলেকট্রনিক কনফিগারেশনটা ফার্স্টে দেখতে হবে। সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কি? সে যদি +1 এ চলে যায়, তাহলে তার এরকম 2s2 2p6 এই ধরনের হয়। কিন্তু যদি আমরা কপারেরটা দেখি, তাহলে কি হবে? এক্ষেত্রে সেই ns2 np6 nd10 এই কনফিগারেশনটা আসবে। তার কারণ কি? যে কপার হচ্ছে এরকম সিস্টেম যে D9 আর পরবর্তী S2, অর্থাৎ n-1 D9 আর ns2। তাহলে এখান থেকে যদি আমি একটা ইলেকট্রনকে বার করে নিই, অর্থাৎ কপার প্লাস কে ভাবি,
তখন একটা ইলেকট্রন এখান থেকে বেরিয়ে যাবে, আর যেটা একটা থাকবে সেটা কখনো এখানে থাকতে চায় না, সেটা এখানে জাম্প করে এটা D10 সিস্টেম তৈরি করে। তাহলে D10 সিস্টেম হলে আমরা বলেছিলাম তার কোভ্যালেন্সিটা খুব বেশি পরিমাণে বেড়ে যায়। তাহলে কোভ্যালেন্সিটা যদি বেড়ে যায় তাহলে মেল্টিং পয়েন্ট কি হবে, কমে যাবে, তাহলে মেল্টিং পয়েন্ট বেশি হবে এটার ক্ষেত্রে। ওকে, এবারে আরেকটা দেখছি CaCl2 আর CaBr2 অ্যানায়নের সাইজ দিয়ে কম্পেয়ার করতে পারবো। সেটা কি, অ্যানায়নের সাইজ এখানে ছোট এখানে বড়, তার মানে এটার ক্ষেত্রে বেশি পরিমাণে পোলারাইজ হবে, তার মানে কোভ্যালেন্সি বাড়বে, তার মানে মেল্টিং পয়েন্ট কমবে। ক্লিয়ার? এরপর আসছি KCl আর AgCl। এই কপারের ঠিক নিচের পিরিয়ডে থাকে Ag, তার মানে এদের ক্ষেত্রেও সেম ক্যারেক্টার শো করবে। আর সোডিয়ামের ঠিক নিচে আছে K, তার মানে এই অর্ডারটাও সেম হবে একইভাবে কম্পেয়ার করে। এরপর দেখবো সলিবিলিটি। সলিবিলিটির ক্ষেত্রে এখানে FeOH3 আর FeOH2 দেওয়া আছে, তার মানে কি এর মাথায় +3 চার্জ আছে, এর মাথায় +2 চার্জ আছে, এটা সেম এটা সেম। তাহলে আমাদের অ্যানায়নের যদি চার্জ ডেনসিটি ক্যাটায়নের যদি চার্জ ডেনসিটি বেশি হয় তাহলে তার কোভ্যালেন্ট ক্যারেক্টারটা বেশি বেড়ে যাবে, তার ফলে তার সলিবিলিটিটা ওয়াটারে কমে যাবে, অর্থাৎ এর ক্ষেত্রে বেশি আয়নিক হবে আর তাই বেশি পরিমাণে সলিবল হবে ওয়াটারের ক্ষেত্রে, অবশ্যই সলিবিলিটি ইন ওয়াটার। এবার এটার ক্ষেত্রেও আমরা অ্যানায়নের সাইজ দিয়ে বলতে পারবো, কারণ ক্যাটায়নটা সেম দেওয়া। অ্যানায়নের সাইজ যত বেশি হবে তত কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়বে, সলিবিলিটি কমতে থাকবে, তাহলে এর ক্ষেত্রে কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হবে কারণ সালফার আছে, তাহলে সলিবিলিটিটা এই অর্ডারে হবে। এরপর আসছে কালার। কালার যদি আমরা ভাবি তাহলে যার ক্ষেত্রে কোভ্যালেন্ট ক্যারেক্টারটা বাড়ছে তার কালারের ইন্টেন্সিটিটা বাড়তে থাকবে বা একটু বেশি ডার্ক টাইপের কালার দেখানোর চেষ্টা করবে সে। তার কারণে এক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে ক্যাটায়নটা সেম, তাহলে অ্যানায়নের সাইজ দিয়ে আমরা বলতে পারবো এই অ্যানায়নটা সবচেয়ে বড়, তার মানে এর ক্ষেত্রে কোভ্যালেন্ট ক্যারেক্টার সবচেয়ে বেশি, তার মানে এর কালার ইন্টেন্সিটিটা সবচেয়ে বেশি হবে। ওকে, এদের কালারটা হয় অ্যাকচুয়ালি AgF এর ক্ষেত্রে কালারলেস হয়, AgCl এর ক্ষেত্রে হোয়াইট হয়, এটার ক্ষেত্রে লাইট ইয়েলো হয় AgBr এর ক্ষেত্রে, আর AgI এর ক্ষেত্রে ডিপ ইয়েলো হয় বা ডার্ক ইয়েলো বলা হয় সেটাকে। আর আমরা যদি দেখি PbCl2 আর PbI2 এটার ক্ষেত্রেও ক্যাটায়নটা সেম, শুধু অ্যানায়নটা আলাদা। তাহলে অ্যানায়নের সাইজ যত বেশি কোভ্যালেন্ট ক্যারেক্টার তত বাড়বে, কোভ্যালেন্ট ক্যারেক্টার যত বাড়বে কালারটা তত বেশি হবে, ভালো মানে ইন্টেন্স কালার হবে। তার কারণে এটা হয় হোয়াইট আর এটা হয় ইয়েলো, তার জন্য এটার কালার ইন্টেন্সিটি এরকম অর্ডারে হবে। এবারে আমরা একদম লাস্ট যে কোশ্চেনটা বলবো সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এবং এটা এমসিকিউ হিসেবে তো দিতেই পারে, প্লাস যাদের 11 এর যে WBCHS এর যে পরীক্ষাটা হয় সেটার জন্য খুব ইম্পর্টেন্ট। সেটা কি বলা হচ্ছে, SnCl4 আর SnCl2 এদের ক্ষেত্রে কোনটা রুম টেম্পারেচারে কি কন্ডিশনে থাকবে। অর্থাৎ আমরা বললাম যে মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট এগুলো আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে অনেক বেশি হয় আর কোভ্যালেন্ট কম্পাউন্ডের ক্ষেত্রে এগুলো অনেকটা কম হয়। তার মানে এক্ষেত্রে মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট থেকে আমরা এটাকে আলোচনা করতে পারবো। আমরা যদি দেখি যে এই SnCl4 এর ক্ষেত্রে এর মাথায় প্লাস চার্জ হচ্ছে 4, এর মাথায় প্লাস চার্জ হচ্ছে 2, তাহলে ক্যাটায়নের চার্জ যত বেশি হচ্ছে তত তার ক্ষেত্রে কি হচ্ছে, কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়ছে। কোভ্যালেন্ট ক্যারেক্টার যদি বেড়ে যায় তাহলে এটার ক্ষেত্রে কোভ্যালেন্ট ক্যারেক্টার কম আর এটার ক্ষেত্রে বেশি, তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টার যদি বেড়ে যায় তাহলে মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট এগুলো কমে যাবে, এটার ক্ষেত্রে মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট বেড়ে যাবে। এবং রুম টেম্পারেচারে দেখা যায় যে এটা ভোলাটাইল একটা লিকুইড হিসেবে থাকে, ভোলাটাইল লিকুইড, আর এটা থাকে সলিড হিসেবে। তার মানে কি রুম টেম্পারেচার মানে মোটামুটি 25 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, সেই টেম্পারেচারে এটা লিকুইড হয়ে যাচ্ছে অর্থাৎ মেল্ট হয়ে যাচ্ছে। এটার মেল্টিং পয়েন্ট হচ্ছে অ্যাকচুয়ালি -15 ডিগ্রি সেন্টিগ্রেড। -15 ডিগ্রি সেন্টিগ্রেডে আসলে এটা মেল্ট করে, তারপর রুম টেম্পারেচারে এটা ধীরে ধীরে বয়েল করতে থাকে, অর্থাৎ তার এই জন্যই তাকে বলা হচ্ছে ভোলাটাইল। রুম টেম্পারেচারে সে বয়েল করতে থাকে, ভোলাটাইল এটা। আর এটার ক্ষেত্রে কি হয়, এটার মেল্টিং পয়েন্ট প্রায় 500 এর কাছাকাছি, 500 ডিগ্রি সেন্টিগ্রেড এটার কাছাকাছি।
তার কারণ কি? কারণ এটা হচ্ছে একটা আয়নিক কম্পাউন্ড, আয়নিসিটিটা তার ক্ষেত্রে বেশি। আয়নিসিটি বেশি মানে তাদের ক্ষেত্রে স্ট্রং ইন্টারঅ্যাকশন হচ্ছে, স্ট্রং ইন্টারঅ্যাকশন হচ্ছে মানে স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা সেখানে কাজ করছে, তার ফলে তাদের মধ্যে অ্যাট্রাকশনটা বেশি স্ট্রং, তাদেরকে সহজে আলাদা করা যাবে না, ফলে মেল্ট করতে গেলে বেশি এনার্জি দিতে হবে। ক্লিয়ার? তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাস। এখানে আমরা আলোচনা করলাম ল্যাটিস এনার্জি, যাকে আমরা বর্নেভার সাইকেলের মাধ্যমে কিভাবে বার করব সেটাকে দেখলাম। তারপর আমরা দেখলাম ফাজান্স রুল, ফাজান্স রুল থেকে কিভাবে কোভ্যালেন্সি বার করতে হয়, পার্সেন্ট অফ কোভ্যালেন্সি বা এক্সটেন্ট অফ কোভ্যালেন্সি ইন এ আয়নিক বন্ড, সেটা দেখলাম। এবং তারপর তার কিছু অ্যাপ্লিকেশন দেখলাম। মোটামুটি এই যে অ্যাপ্লিকেশন গুলো এখানে বলা হলো, প্রত্যেকটা অ্যাপ্লিকেশনই খুবই গুরুত্বপূর্ণ। এবং এই ফাজান্স রুলের উপরে আমি একটা ডিপিপি রেডি করেছি, যেটার ডিপিপিটার লিংক অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর তাছাড়াও আমার টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন করো তাহলে সেখানেও তোমরা ডিপিপি পাবে। এবং এরপরে আমি ধীরে ধীরে কিছু স্টাডি ম্যাটেরিয়াল এবং এরকম ডিপিপি টেলিগ্রাম চ্যানেলে দিতে থাকবো, তো টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করতে ভুলবে না। ওকে, তো আজকের ক্লাসটা এই অবধি থাকবে। ধন্যবাদ।